haciendo no es un pecado. কিন্তু আমি বুঝতে পারলাম এভাবে হবে না। ভালো গুরুর সন্ধানে একটি বছর পথে পথেই কাটিয়ে দিই। এই ঘোরাঘুরির ভেতরেও মোটামুটি কিছু কাজ শিখে ফেলেছি ততদিনে, কিন্তু সেসব দিয়ে আসলে আমার চলে না। এগুলো খুবই নিম্ন স্তরের কাজ। আমার অনেক বড় কিছু শেখার ইচ্ছা, যার দ্বারা আমি অনেক ক্ষমতা অর্জন করতে পারবো। সেই উদ্দেশ্যে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাই একজনের খোঁজ। কিন্তু তিনি বেশ দূরে সুন্দরবনের কাছাকাছি একটি গ্রামে থাকতেন। তার নাম হচ্ছে মনোজ কুমার। সকলে তাকে মনা ঠাকুর বলে ডাকতেন। ওই এলাকার আশেপাশে 10-20 গ্রামে ওনার চাইতে বড় কোনো কবিরাজ ছিল না। তাই বেশি কিছু না ভেবে ঠিকানা সংগ্রহ করে চলে যাই মনা ঠাকুরের গ্রামে। ওই এলাকায় গিয়ে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয়নি। 1977 সাল চলছে তখন। দেখলাম ওই এলাকায় সকলে ওনাকে চেনে এবং ওনার নাম মুখে নেয় অনেক সময় দেখা গেল যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তাদের মধ্যে, তাদের চেহারায় এবং চোখেও ফুটে ওঠে। মনা ঠাকুরের বাড়িতে পৌঁছে আমি তার খোঁজ করতে দেখি ধুতি ও রুদ্রাক্ষের মালা পরিহিত এক মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, বেটা, কে তুই? আমারে খুঁজতেছিস কেন? আমি ঠাকুরকে নিজের যাওয়ার কারণ বলতেই উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেন। আমি বাড়ি থেকে বের হতেই দেখি কয়েকজন লোক মিলে একটি লোককে শক্ত করে বেঁধে ঠাকুরের কাছে নিয়ে আসলো। এটা দেখেই বুঝলাম যে বাধা লোকটার কোনো সমস্যা হয়েছে। যাক, এই ওসিলায় ঠাকুরের ক্ষমতা দেখা যাবে ভেবে তাদের সাথে সাথে আমিও ভেতরে যাই। এবার লোকগুলো সেই বাধা লোকটাকে উঠোনে রেখে একটু পেছনে সরে আসলো। মনা ঠাকুর একটু পরেই বের হয়ে এসে প্রথমে সকলের দিকে একবার তাকিয়ে বাধা লোকটার দিকে মনোযোগ দিলেন। পাশ থেকে একজন বলতে শুরু করলো বাধা লোকটার সমস্যা। আমিও সব শুনলাম। লোকটি নাকি 3 দিন আগে রাতের বেলা সুন্দরবনের কাছাকাছি একটি খালে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। 3 দিন পরে আজকে সকালবেলা সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌয়াল বলা হয়, একদল মৌয়াল বনে যাওয়ার সময় তাকে ওই খালের পাড়ে এক জায়গায় কাদার ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে মৌয়ালরা গ্রামে নিয়ে আসেন। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সে অদ্ভুত আচরণ করছে। যেই সামনে আসছে তাকেই মারছে, কামড় দিচ্ছে আর অদ্ভুত এক ভাষায় কি সব যেন বলছে। তার ওই কথাগুলো কেউ বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল ভিন্ন কোনো ভাষা। এমন দেখে ভয়ে সবাই মনা ঠাকুরের কাছে গিয়ে বসে। ঠাকুর একটু হুক্কা টানতে টানতে তাদের সব কথা শুনলেন। তারপর ভেতরে গিয়ে কি যেন এনে বিড়বিড় করে মন্ত্র পড়ে তাতে ফু দিতে লাগলেন। 2 মিনিট এই কাজ করে সেই জিনিসটি হুক্কাতে পুরে আবার টানতে শুরু করলেন। তারপর বাধা লোকটির চারদিকে মন্ত্র পড়ে 2 বার চক্কর দিয়ে তার সামনে বসে তার মুখ 2 হাতে ধরে মুখটা একটু চোখা করে মানে ফাঁকা করে সেই হুক্কার ধোঁয়া ফু দিলেন তার মুখের ভিতরে এবং চোখে। সাথে সাথে লোকটি পানি থেকে সদ্য তোলা মাছের মতো উঠোনের উপর লাফাচ্ছিল এবং ছটফট করছিল। ঠিক একইভাবে মনা ঠাকুর আরো 2 বার লোকটার মুখে এবং চোখে এই হুক্কার ধোঁয়া ছাড়লেন। তারপর দেখলাম লোকটির চেহারা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। মনা ঠাকুর বলল, হইছে, ওরে বাড়ি নিয়ে যাও। সামনের কয়টা দিন যেন আর মাছ ধরতে না যায় এইটা খেয়াল রেখো। সবাই লোকটিকে নিয়ে আবার চলে যায়। আমি গত 1 বছরে অনেক কবিরাজ দেখেছি, কিন্তু মনা ঠাকুরের মতো এত দ্রুত কাজ শেষ করতে কাউকে দেখিনি। এমনকি আমার বাবাকেও এত দ্রুত কোনো কাজ সমাধান করতে দেখিনি। বুঝলাম এই ঠাকুরিটাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। আবার অনুরোধ করলাম মনা ঠাকুরকে আমাকে শিষ্য করে নিতে, কিন্তু তিনি এবারেও রাজি হলেন না। মনা ঠাকুরের গ্রামে হিন্দু পরিবারই বেশি ছিল। সেদিন মনা ঠাকুরের ঘরের একটু দূরেই একটি মন্দিরের চাতালে রাত কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আবার যাই ঠাকুরের কাছে, কিন্তু
তিনি এবারও রাজি হলেন না, বরং আমাকে বুঝালেন সেই একই কথা যা আমার বাবা বুঝাতো, যে এই কাজে বিপদ আছে, করা যাবে না, এই কাজে আসা যাবে না, এই সমস্ত কথাবার্তা আর কি। এসব কাজ ভালো না, অনেক ভয়ঙ্কর, এই ধরনের কথাবার্তা যেগুলো সবসময় শুনতাম, মনা ঠাকুর সেটাই আবারও শোনালেন। ঠাকুরের কথা শেষ হলে আমি বললাম, ঠাকুর আমি সবই জানি, জেনে শুনে এই বিদ্যা শিখতে চাচ্ছি, আপনি দয়া করে আমাকে শিষ্য করে নেন। এবার ঠাকুর রেগে মেগে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে। খুব মন খারাপ হলো সেদিন, কিন্তু ধৈর্য হারাইনি। পরের কয়েকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরের বাড়ির সামনে অবস্থান নিলাম। লোকজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, ঠাকুর উঠোনে তাদের চিকিৎসা করতেন, আমিও দেখতাম। সন্ধ্যা হলে কেউ কিছু খেতে দিলে খেতাম, তারপর মন্দিরের চাতালে গিয়ে শুয়ে পড়তাম। একদিন এমনিভাবে শুয়ে আছি, হঠাৎ মাথার দিক থেকে শুনি, বেটা ঘুমাইছিস? আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোয় দেখি মনা ঠাকুর দাঁড়িয়ে। আমি উঠে বসতেই উনি আমার পাশে কলা পাতা দিয়ে মুড়ে আনা কিছু খাবার নিজেও থেকেও আমাকে দিলেন এবং বললেন, খা বেটা খা, খাওয়া দাওয়া হয়নি হয়তো বা সারাদিন। আমি দ্রুত খাবারে হাত দিই, আসলে ক্ষুধা লেগেছিল খুব। এরপর ঠাকুর বললেন, বাপরে শোন, আমি একা থাকি, বিয়ে শাদী করি নাই, কারণ আমার এই কাজে অনেককে আমি শত্রু বানাই নিছি। মাঝে মাঝে রাতের বেলা একা ঘুমাতে গেলে বারবার মনে হয় এই জীবনে না গেলেই মনে হয় ভালো করতাম। এভাবেই আমার জীবনটা কাটে গেছে, কিন্তু তোর সামনে তো কত সুন্দর একটা সময়, এই জন্যই তোরে মানা করতেছি। আমি খেতে খেতেই বললাম, ঠাকুর আমি সব বুঝি, কিন্তু তারপরও শিখতে চাই, আপনি আমারে ফিরাই দিয়েন না। আমার কথা শুনে ঠাকুর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরে আমি শিষ্য করে নেব একটা শর্তে। তোর সাহস কেমন সেইটা দেখবো আগে আমি। কালকে আমার সাথে এক জায়গায় যাবি, সেখানে তোরে একটা কাজ দেব, যদি সেটা করতে পারিস তাহলেই তোরে শিষ্য করে নেব, আর যদি না পারিস তাহলে তোরে সেই জায়গায় আমি রেখে চলে আসব। রাজি আছিস? আমি তো যে কোনো শর্তে রাজি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি যে রাজি সেটা তাকে জানিয়ে দিলাম। এরপর ঠাকুর ওখান থেকে চলে গেলেন। পরদিন সকালবেলা ঠাকুরের ঘরের সামনে গিয়ে দেখি উনি নদী থেকে সাত সকালবেলা গোসল করে নতুন ধুতি পরে উঠোনে বসে আছেন। আমাকে দেখে বললেন, বেটা কিছু খাইছিস? আমি না বোধক মাথা নাড়তে তিনি হেসে বললেন, সাবাস বেটা, আয় ঘরে আয়, তোর কাজে আজকে না খাওয়াটাই ভালো। মনা ঠাকুরের ঘরে ঢুকে বুঝতে পারলাম কেন তিনি কাউকে তার ঘরে ঢুকতে দেন না। ওনার 2 রুমের ঘরের সর্বত্র কবিরাজি জিনিসপত্র। কিছু কিছু আগে থেকেই চিনলাম, যেহেতু বাবার ঘরে কিছু কিছু ছিল, তবে সেটা কিছু কিছুই, অধিকাংশ জিনিসই আমার অচেনা লাগলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাটির ঘরের মেঝেতেই আগে থেকে সাজিয়ে রাখা যজ্ঞাসনে বসে যজ্ঞের আগুন দিয়ে আমাকে ঠাকুরের বিপরীত পাশে বসালেন। তারপর কি সব মন্ত্র পড়তে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে চলল বিভিন্ন ক্রিয়াকলাপ। তারপর আমার শরীরে কোনো একটি পাতার রস লাগিয়ে দিয়ে বললেন, সন্ধ্যা হওয়া পর্যন্ত তুই এই ঘরেই থাকবি, সূর্যের আলো যেন তোর গায়ে না লাগে। এটা বলে যজ্ঞ শেষ করে ঠাকুর কোথায় যেন চলে যান। ফিরে আসেন বিকালের দিকে, হাতে বড় বড় 2টি রাজহাঁস নিয়ে। সন্ধ্যা নামতে আমাকে বললেন, চল বাপ, এবার যাওয়া যাক। আর শোন, শুধু আমি তোকে কিছু জিনিস জিজ্ঞেস করলে সেটারই শুধু উত্তর দিবি, অতিরিক্তও কিছু বলবি না, শুধু যা জিজ্ঞেস করবো সেটারই উত্তর দিবি, এছাড়া কোনো কথা বলবি না, একটা টু শব্দটাও করবি না। আর আমি যা করব তুই শুধু সেটাই করবি, বা যেটা বলবো সেটাই করবি, নিজে মাতব্বরি করে কিন্তু কিছু করতে যাস না। এত কথা শোনার পরও কেন জানি আমার ভয় করছিল না, বরং বেশ একটা আনন্দ লাগছিল, কারণ আমি কিছু হাসিল করতে যাচ্ছি, এই একটা আনন্দ। ঠাকুরের পিছু পিছু হাঁস 2টো নিয়ে ঘাটে গিয়ে দেখি ছোটখাটো একটা নৌকা বাঁধা। সেই নৌকায় হাঁস রেখে ঠাকুরের সাথে দাঁড় বাইতে শুরু করলাম।
অনেকক্ষণ নৌকা বেয়ে একসময় খেয়াল করলাম আমরা নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ করছি আস্তে আস্তে। কোথায় যাচ্ছি জিজ্ঞেস করব কিনা ভেবে পেছন ফিরে নৌকায় রাখা হারিকেনের আলোতে ঠাকুরের দিকে তাকিয়ে দেখি ঠাকুর কেমন যেন ভয়ে ভয়ে নদীর দুই পারের দিকে সতর্ক নজর রাখছেন আর অনবরত গুনগুন করে মন্ত্র পাঠ করছেন। আমি ভয় পাচ্ছিলাম এই বুঝি কোনো কুমির লাফ দিয়ে নৌকার উপর উঠে আসে, কারণ ওই এলাকায় ওই সময় কুমিরের উপদ্রব খুব বেশি ছিল। যাই হোক, একসময় নদী থেকে আমাদের নৌকা ছোট্ট একটি খালে প্রবেশ করে। সেই খালে আরো আধা ঘন্টার মতো নৌকা বেয়ে একটি অস্থায়ী ঘাটের মতো জায়গায় আমরা নেমে পড়ি। নৌকা ভালো করে বেঁধে রাজহাঁস দুটো নিয়ে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকি। রাতের জঙ্গল তখন জেগে উঠেছে, চারদিকে বিভিন্ন প্রাণীর ডাক শোনা যাচ্ছিল। ওই জিনিসটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটি অনুভূতি। কিন্তু ঠাকুরের এসবের দিকে খেয়াল নেই, তিনি মন্ত্র পড়তে পড়তে এগোচ্ছেন, আমিও পিছু পিছু যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে হাঁটার পর জঙ্গলের ভেতরে আমরা একটা অস্বাভাবিক রকমের খালি স্থানে পৌঁছাই। অস্বাভাবিক কারণ হচ্ছে চারদিকে শাল, সেগুন, গর্জনের ভিড়ে এমন খালি জায়গা আসলে থাকা সম্ভব না। দেখে মনে হচ্ছিল এই জায়গা কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করেছে। জঙ্গলের ভেতরে এমন জায়গা আসলে থাকার কথাই না। ঠাকুর সেই গোলাকার জায়গার মাঝে গিয়ে দাঁড়িয়ে কিছু মন্ত্র পাঠ করে একটি বৃত্ত এঁকে হাঁস দুটোকে সেখানে বেঁধে ফেলে রাখলেন। তারপর আমার কাছে এসে আমাকে টেনে নিয়ে হাঁসগুলো থেকে একটু দূরে একটি ঝোপের আড়ালে বসিয়ে বললেন, শোন বাপ, এখন থেকে তোর কাজ শুরু। ওই যে হাঁস দুটো দেখতেছিস, একটু পরে ওইগুলোকে খাইতে একটা বড় বাঘ আসবে। এটা কিন্তু যেনতেন বাঘ না, অনেক বড় একটা বাঘ। খাওয়ার পরে যদি ও ওইখানেই ঘুমায়, তখন তুই আস্তে আস্তে ওর কাছে গিয়ে একদমে ডান হাতে ওর যে কয়টা পারিস পশম টেনে ছিড়বি। তারপর তার দিকে পেছন দিকে না দিয়ে, অর্থাৎ তুই ওর দিকেই মুখ করে পা পেছন দিকে দিয়ে হাঁটবি। গুনে গুনে 30 পা পেছনে আসবি। তারপর আস্তে আস্তে ঘুরে নৌকার কাছে চলে আসবি। ভয় পাস না, কিন্তু আমি নৌকার কাছে থাকবো, আর এই কাজটা তোকে একাই করতে হবে। আমি এখানে আর কোনো উপকার করতে পারবো না তোকে। এটাই তোর সাহসের পরীক্ষা। এখন নে, এই জিনিসটা শরীরে একবার মেখে নে। এই বলে সকালে লাগানো ওই যে একটা তরল পদার্থ, ওই তরলের কিছুটা উনি আমাকে দেন। ঠাকুরের কথা শুনে এখন আমার ভয় লাগতে শুরু করে। কেমন জানি একটা অজানা ভয় কাজ করছিল। সেই তরল আমি সারা শরীরে ভালো করে ডলে নিতেই মনে হলো ভয় কিছুটা কমেছে। ঠাকুর এরপরে কিছু মন্ত্র পড়ে আমার শরীরে ফু দিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেলেন, অর্থাৎ উনি ওই নৌকার দিকটাতে চলে গেলেন। এরপর আমি অপেক্ষা করতে থাকি। কতক্ষণ সেই রাজহাঁসের দিকে তাকিয়ে আছি জানি না, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। চিন্তা করছিলাম কই বাঘ তো আসে না। আমার চোখে একটু ঘুম ঘুম চলে আসছিল। হঠাৎ করে ভয়ঙ্কর বিকট এক গর্জন শুনতে পাই। ওই গর্জনে মনে হচ্ছিল সমস্ত জঙ্গল থরথর করে কাঁপছে। এটা এমন এক গর্জন, সাধারণ মানুষ যদি শোনে অনেকেই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আমিও বেশ ভয় পেয়েছিলাম। বাঘের গর্জন আমি চিনি, কিন্তু সেদিন যা শুনেছিলাম সেটা কোনো বাঘের গর্জন না। সেই গর্জন মনে হচ্ছিল পৃথিবীর কেন্দ্র থেকে সব ভেদ করে বেরিয়ে আসছে। হঠাৎ দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে বিশাল আকার দানবীয় একটি বাঘ বেরিয়ে এসেছে। তার শরীরের সমস্ত পশমগুলো মনে হচ্ছে লাইটের মতো জ্বলছে। তার শরীর থেকে এক ধরনের আলো ঠিকরে বের হচ্ছে, আর সেই আলোতে ওই ফাঁকা স্থানটুকু আলোকিত হয়ে গিয়েছিল। দেখলাম ধীরে ধীরে বাঘটি এগিয়ে এসে রাজ হাঁসগুলো নাক দিয়ে শুকে একটার গলায় কামড় বসায়। সেটাকে অল্প কিছুক্ষণের মধ্যেই পেটে চালান করে দিয়ে দ্বিতীয়টির দিকে মুখ বাড়ায়। আর প্রায় সাথে সাথে কোনো ধরনের কোনো শব্দ করা ছাড়াই ওই বাঘটি মনে হলো ঘুমিয়ে গেল বা অজ্ঞান হয়ে গেল। এরপর সে মাটিতে শুয়ে পড়ল।
এটা দেখে আমি আর দেরি করিনি, ঠাকুরের কথা মতো এগিয়ে যাই ওই বাঘের কাছে। কাছে গিয়ে বুঝতে পারি এ কোনো সাধারণ বাঘ নয়, কারণ সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এই বাঘের সাইজ প্রায় 3 গুণেরও বেশি হবে। একটা দানবীয় বাঘ। ঠাকুরের কথা মতো দম বন্ধ করে যখনই সেই বাঘের পশমে হাত দিয়েছি, সাথে সাথে মনে হলো আমার আশেপাশের জঙ্গলে ফিসফিস করে কারো যেন কথা বলা শুরু করে দিয়েছে। ভয়ে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল, কিন্তু তারপরও আমি দম বন্ধ করে ডান হাত দিয়ে পশম তুলতে থাকি। বেশ কয়েকটা পশম তুলেছি। এরপর আমার দম যখন ফুরিয়ে আসছিল, আস্তে আস্তে পেছনে সরে আসতে থাকি। আমি যে পশম তুলছিলাম এর মধ্যে ওই বাঘটি কিন্তু জেগে যায়নি বা তার জ্ঞানও ফেরত আসেনি। পেছন দিকে বাঘটাকে সামনে রেখে 10-12 পা এসেছি, এমনটা হবে হয়তো। তখন হঠাৎ করে দেখি জঙ্গলের ভেতর থেকে বেশ কয়েকটি গাঢ় কালো অন্ধকারের স্তূপ বাতাসে ভেসে বেরিয়ে আসছে। তারা সেই বাঘের চারপাশে দাঁড়িয়ে একই সাথে কেমন বিশ্রী একটা শব্দ করে আর্তনাদ করছিল। তাদের আর্তনাদের শব্দে আরো অনেকগুলো কালো অবয়ব বেরিয়ে এসে একইভাবে শব্দ করতে থাকে সেই বাঘের দিকে তাকিয়ে। তাদের এসব দেখে আমার গোনায় হয়তো ভুল হয়েছিল। 30 পা পেছন দিকে যাওয়ার কথা ছিল বাঘটাকে সামনে রেখে। যাই হোক, আমি নিজের মনের মতো করে 30 পর্যন্ত গুনি এবং গোনার পর যখনই ঘুরে আমি দাঁড়াই তখনই হঠাৎ সেই কালো অন্ধকারের স্তূপগুলো একই সাথে শব্দ করা বন্ধ করে দেয়। মনে হলো হঠাৎ করে সব একসাথে থেমে গেল। আর তাদের থেমে যাওয়ার সাথে সাথে সমস্ত জঙ্গলে এক বিশাল নীরবতা নেমে আসে। এমনকি একটি ঝিঝি পোকা পর্যন্ত ডাকছিল না। আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোতে পেছনে ফিরে দেখি সবগুলো অবয়ব আমি যেদিকে আছি ঠিক সেই দিকে ফিরে স্থির হয়ে আছে। মনে হচ্ছে ওরা আমাকে দেখছে। হঠাৎ তারা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি বুঝে গিয়েছিলাম যে আমি আর পালিয়ে যেতে পারবো না, ওরা এইখানেই আমাকে শেষ করে ফেলবে। আমি চুপচাপ ওই একই স্থানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে আমার জীবন এখানেই শেষ, আর কিছুই করার নাই। অদ্ভুত ব্যাপার হলো ওই অবয়বগুলো আমাকে অবাক করে দিয়ে আমার পাশ দিয়ে, আমার মাথার উপর দিয়ে আমার ফেরার রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কিছু খুঁজতে থাকে। আমি তখন বুঝতে পারলাম যে এই অবয়বগুলো এরা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার উপস্থিতি ওরা ঠিকই টের পেয়েছে। ওরা আমাকে খুঁজছে। আমি আর দেরি করলাম না, ফেরার পথ ধরে অল্প কিছু দূর হেঁটে তারপর আবার দৌড়ানো শুরু করি। বারবার মনে হচ্ছিল এই বুঝি পেছন থেকে ওরা খপ করে আমাকে ধরে বসে, কিন্তু না, কেউ আসেনি। আর একসময় নৌকার কাছে এসে দেখি মনা ঠাকুর মাটিতে যজ্ঞ তৈরি করে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। আমি আসতেই তিনি চোখ খুলে আমাকে দেখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে নিয়ে নৌকায় ওঠেন। প্রচন্ড ভয়ে ও উত্তেজনায় নৌকায় উঠেই আমি জ্ঞান হারাই। জ্ঞান যখন ফেরে তখন দেখি আমি মনা ঠাকুরের ঘরে শুয়ে আছি। ঠাকুর আমার মাথার পাশেই বসেছিলেন। চোখ খুলতে দেখে ঠাকুর হেসে বললেন, সাব্বাস বেটা, তুই পারছিস। একটু সুস্থ হবার পর তোর তন্ত্র দীক্ষা শুরু হবে। এখন পশমগুলো আমাকে দে। আমি পশমগুলো নিয়ে 2 পকেটে রেখেছিলাম। এক পকেটের গুলো বের করে ঠাকুরকে দিয়ে জিজ্ঞেস করি, ঠাকুর, এগুলো কি কাজে লাগবে?